চুপ করে একটু শুনুন, কারণ এই মুহূর্তে আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার চিন্তাভাবনা, সিদ্ধান্ত, এমনকি আপনার পুরো জীবনকেও বদলে দিতে পারে। আপনি কি জানেন, আপনি প্রতিদিন যা চিন্তা করেন, যা কল্পনা করেন, যা বিশ্বাস করেন, ঠিক সেটাই ধীরে ধীরে আপনার বাস্তবতা হয়ে ওঠে? এই অডিও বুকে আমরা কথা বলবো সুপার কনশাস মাইন্ড নিয়ে, সেই শক্তি যা আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করে এবং আপনার চিন্তাকে রূপ দেয় ফলাফলে। আপনি যদি চান নিজের ভয়কে শক্তিতে বদলাতে, নেতিবাচক চিন্তা থামাতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে, তাহলে এই অডিও বুকটি আপনার জন্য। কারণ মনে রাখবেন, আপনি যা ভাবেন শেষ পর্যন্ত আপনি সেটাই হয়ে ওঠেন। চলুন আজ থেকেই আপনার সুপার কনশাস মাইন্ডের দরজাটা খুলে দিই। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। আর যদি তুমি এই বইটি পুরোটা শোনো, তাহলে আমি কথা দিচ্ছি তোমার মন আর আগের মতো থাকবে না। আজ তুমি জানতে পারবে কিভাবে তোমার সুপার কনশাস মাইন্ড মানে অবচেতন মন তোমাকে সেই সব কিছু দিতে পারে যা তুমি চাও। টাকা, ভালোবাসা, সফলতা, সুখ, শান্তি, যে কোনো কিছু। তোমার জন্ম শুধু বেঁচে থাকার আর মারা যাওয়ার জন্য হয়নি। তুমি কোনো সাধারণ প্রাণী নও যে রোজ সকালে ঘুম থেকে ওঠে, কাজে যায়, বিরক্ত হয় আর তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। না, তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এনার্জি দিয়ে যুক্ত। আর দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই ক্ষমতা সম্পর্কে জানিই না। কাজেই আমরা আমাদের মস্তিষ্কের মাত্র ৫ থেকে ১০% অংশ ব্যবহার করি। বাকি যে অংশটা, যেটা সবচেয়ে বেশি শক্তিশালী, সেটাই হলো সুপার কনশাস মাইন্ড। এটাই সেই অংশ যা তোমার জীবনের আসল লক্ষ্যটা ঠিক করে দেয়। সুতরাং এটাই সেই কেন্দ্র যেখান থেকে চিন্তাভাবনা এনার্জিতে বদলে যায়, আর এনার্জি তখন বাস্তবে রূপ নেয়। এবার কল্পনা করো, যদি তুমি তোমার ব্রেনের সেই অংশটিকে জাগিয়ে তোলো, যদি তুমি শিখে নাও যে সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, তাহলে কি কিছু বদলে যেতে পারে? উত্তর হলো সব কিছু। তুমি কি কখনো খেয়াল করেছ যে কিছু মানুষ কোনো বিশেষ যোগ্যতা বা সম্পদ ছাড়াই জীবনে অনেক কিছু অর্জন করে ফেলে? আর অন্যদিকে কিছু মানুষ যারা খুব পরিশ্রমী হয় তবু একই জায়গায় আটকে থাকে। এটা ভাগ্য নয়, এটা সুপার কনশাস মাইন্ডের খেলা। যারা এটাকে না জেনেও ব্যবহার করে, তারাও জানে না যে কিভাবে করছে, কিন্তু তারা করছে। তাদের ভেতরে একটা বিশ্বাস থাকে, একটা স্পষ্ট ভিশন, আর সবচেয়ে জরুরি হলো একটা এনার্জি যা তাদের সেই লক্ষ্যের দিকে টানে। সুপার কনশাস কোনো জাদু নয়, এটা তোমারই ভেতরে আছে, কিন্তু এটা ঘুমিয়ে আছে। আর যতক্ষণ না তুমি এটাকে জাগানোর কৌশলটা শিখছ, ততক্ষণ তুমি শুধু তোমার সীমিত চেতনার উপরই নির্ভর করে থাকবে। সীমিত চেতনা মানে সেই চেতনা যা প্রশ্ন করে, ভয় পায়, সন্দেহ করে আর সীমার মধ্যে বাঁচে। কিন্তু সুপার কনশাস এই সব কিছুর ঊর্ধ্বে। সেখানে না ভয় আছে, না অসম্ভব শব্দটার কোনো মানে আছে। সেখানে শুধু হ্যাঁ আছে। হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ, এটা আমার। হ্যাঁ, আমি এর যোগ্য। কিন্তু এই শক্তি এমনিতেই খুলে যায় না। এর জন্য তোমাকে নিজেকে বদলাতে হবে। তোমার চিন্তার ভাষা, তোমার ভাবনার স্টাইল, তোমার ভেতরের আওয়াজ, সব কিছু। আর প্রথম পদক্ষেপ হল স্বীকার করে নেওয়া যে তোমার মধ্যে এই শক্তিটা আছে। যতক্ষণ তুমি নিজেকে ছোট ভাবতে থাকবে, তোমার সুপার কনশাস চুপ থাকবে। কিন্তু যেই মুহূর্তে তুমি নিজেকে বলতে শুরু করো যে আমি অসীম, আমি সেই সব কিছু তৈরি করতে পারি যা আমি ভাবি, আমার চিন্তাই আমার বাস্তবতা, ঠিক তখনই তোমার ব্রেন একটা নতুন ফ্রিকোয়েন্সি দিয়ে কাজ করতে শুরু করে। এই ফ্রিকোয়েন্সি মহাবিশ্বের সেই একই এনার্জি দিয়ে যুক্ত যা সব কিছুকে তৈরি করে আর বদলায়। তুমি নিশ্চয়ই শুনেছ, অ্যাজ উইদিন সো উইদাউট, মানে যেমন তোমার ভেতরে আছে তেমনটাই বাইরে দেখা যাবে। যদি তোমার ভেতরে শূন্যতা থাকে, তাহলে জীবনে অভাবই দেখাবে। যদি ভেতরে ভয় থাকে, তাহলে বাধা পাবে। কিন্তু যদি তোমার ভেতরে শক্তির অনুভব থাকে, যদি তোমার ভেতরে স্পষ্টতা, সংকল্প আর ভিশন থাকে, তাহলে বাইরের দুনিয়া তোমাকে রাস্তা দেবে, সহযোগিতা করবে আর তোমাকে সেখানে পৌঁছে দেবে যেখানে তুমি যেতে চাও। সুপার কনশাস কোনো কল্পনা নয়, এটা সেই গভীরে লুকিয়ে থাকা দরজা যেখান থেকে অলৌকিক ঘটনা জন্ম নেয়। এটা সেই জায়গা যেখানে আইনস্টাইন তার তত্ত্ব পেয়েছিলেন, যেখানে টেসলা তার আবিষ্কারগুলো পেয়েছিলেন, যেখানে রামকৃষ্ণ পরমহংস ব্রহ্মের অনুভব করেছিলেন, যেখানে স্টিভ জবস অ্যাপেলের স্বপ্ন দেখেছিলেন। এরা কোনো আলাদা মানুষ ছিলেন না, পার্থক্য শুধু এতটুকুই যে তারা ভিতরের দিকে নামার সাহস করেছিলেন। তারা সুপার কনশাসকে চিনতে পেরেছিলেন আর তাকে জাগিয়েছিলেন। আমরা যা ভাবি তাই হই,
এই কথাটা শুধু বইয়ের নয়, বরং মহাবিশ্বের মৌলিক নিয়ম। এটাকে বলা হয় ল অফ অ্যাজাম্পশন, মানে স্বীকৃতির নিয়ম। এই নিয়ম অনুযায়ী তুমি তোমার জীবনে সেটাই অনুভব করো যা তুমি ভেতর থেকে সত্যি বলে বিশ্বাস করো। এর মানে সরাসরি এটাই যে তুমি যদি নিজেকে ছোট ভাবো, তাহলে দুনিয়াও তোমাকে ছোটই মনে করবে। যদি তুমি ভেতর থেকে বিশ্বাস করো যে তুমি সফল হতে পারবে, তাহলে রাস্তাগুলো খুলে যাবে। কিন্তু যদি তুমি নিজেকে ফেল ভাবো, তাহলে তুমি যত চেষ্টাই করো না কেন, তোমার এনার্জি, তোমার ভাবনা আর তোমার পুরো সিস্টেম তোমাকে পিছনেই টেনে রাখবে। অনেক মানুষ ভাবে যে তাদের প্রথমে কিছু তৈরি করতে হবে, কিছু অর্জন করতে হবে, তারপর গিয়ে তারা নিজেকে কিছু ভাবতে পারবে। কিন্তু ল অফ অ্যাজাম্পশন বলে যে প্রথমে বিশ্বাস করো, তারপর সেই জিনিসটা তোমার বাস্তবতা হয়ে উঠবে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে। তারা বলে, যখন আমার কোটি কোটি টাকা হবে তখন আমি নিজেকে ধনী মনে করব, বা যখন সবাই আমাকে পছন্দ করবে তখন আমি নিজেকে যোগ্য ভাবব। কিন্তু মহাবিশ্ব এই উপায়ে কাজ করে না। সে তোমার পরিস্থিতির ওপর প্রতিক্রিয়া করে, সে তোমার চেতনার ওপর প্রতিক্রিয়া করে। তুমি যা ভেতর থেকে বিশ্বাস করো সেটাই বাইরে তৈরি হবে। কল্পনা করো যে তোমার কাছে একটা জাদু আয়না আছে যা তোমাকে সেই চেহারাটা দেখায় যেমনটা তুমি তোমার মনে ভাবো। যদি তুমি নিজেকে ভাঙা, দুর্বল আর হেরে যাওয়া ভাবো, তাহলে সেই আয়না সেটাই দেখাবে, আর তোমার জীবনও তেমনই হয়ে যাবে। কিন্তু যদি তুমি নিজেকে বিজয়ী, আত্মবিশ্বাসী আর শক্তিশালী ভাবো, তাহলে সেই ছবিটাই তোমার বাস্তবতা হয়ে যাবে। এটাই ল অফ অ্যাজাম্পশনের শক্তি। তোমার পরিচয়ই তোমার বাস্তবতা ঠিক করে দেয়। এবার প্রশ্ন হল, এই নিয়মটাকে কি কাজে লাগাবে? শুরুটা হয় নিজের ভিতরের দিকে তাকানোর মাধ্যমে। নিজেকে সততার সঙ্গে জিজ্ঞেস করো, আমি নিজের সম্পর্কে কি ভাবি? তুমি কি নিজেকে বারবার এটা বলতে শোনো যে এটা আমার দ্বারা হবে না, আমার কাছে এত সময় নেই, আমার ভাগ্য খারাপ? যদি হ্যাঁ হয়, তাহলে বুঝে নাও যে তুমি অজান্তেই নিজেকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছ। এবার সময় এসেছে সেই পুরনো ভাবনাটাকে ভাঙার। প্রতিদিন সকালে উঠে সবার আগে নিজেকে বলো, আমি সক্ষম, আমি যোগ্য, আমি যা চাই তা আগে থেকেই আমার। এগুলো শুধু শব্দ নয়, এগুলো বীজ, যা তোমার সুপারকনশাস মাইন্ডে বোনা হচ্ছে। আর যেমন বীজ, তেমনি ফল। যদি তুমি এটা বিশ্বাস করতে শুরু করো যে তোমার সাফল্য নিশ্চিত, তাহলে তোমার এনার্জি সেই দিকে কাজ করতে শুরু করবে। মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে, সুযোগগুলো নিজে থেকেই আসবে, আর তুমি যা চাইবে তা ধীরে ধীরে তোমার জীবনে নামতে শুরু করবে। ল অফ অ্যাজাম্পশনের কামাল এটাই, এটা কোনো প্রমাণের জন্য অপেক্ষা করে না। এটা বলে, তুমি আগে বিশ্বাস করো, মহাবিশ্ব পরে দেবে। অর্থাৎ তোমার বিশ্বাস আগে, তার ফলাফল পরে। তুমি একবার ভেবে লেখো তো, যদি তুমি নিজেকে আগামী ৩০ দিনের জন্য এমন একজন মানুষ ভাবো যে আত্মবিশ্বাসী, স্পষ্ট চিন্তাভাবনা সম্পন্ন আর সব পরিস্থিতিকে জিততে পারে, তাহলে কি তোমার বডি ল্যাঙ্গুয়েজ বদলাবে না? কি তোমার ভাবনা, তোমার সিদ্ধান্ত, তোমার এনার্জি বদলাবে না? আর যখন এই সব কিছু বদলাবে, তখন কি তোমার ফলাফলগুলো বদলাবে না? যারা এই নিয়মটা বোঝে তারা অলৌকিক ঘটনা ঘটায়, কিন্তু চুপচাপ। তাদের ভেতরে একটা অটুট বিশ্বাস থাকে যে আমি সেটাই হয়ে গেছি যা আমি হতে এসেছি। বাইরে কি হচ্ছে তাতে তাদের কিচ্ছু যায় আসে না, কারণ তাদের ভেতরটা আগেই জিতে গেছে। প্রতিটা মানুষ কিছু না কিছু চায়। কেউ ধন চায়, কেউ ভালোবাসা, কেউ সম্মান, কেউ স্বাধীনতা, কেউ পান্তি। কিন্তু সত্যিটা হলো, শুধু চাইলেই কিছু হয় না। এই দুনিয়ায় লাখ লাখ মানুষ প্রতিদিন কোনো না কোনো কিছুর কামনা করে, কিন্তু তাদের মধ্যে খুব কম মানুষই সেই জিনিসগুলো সত্যি সত্যি অর্জন করতে পারে। কেন? কারণ তাদের ইচ্ছার সাথে সেই আগুন থাকে না, সেই আবেগ থাকে না, যা সেই ইচ্ছাকে বাস্তবে বদলে দিতে পারে। শুধু শব্দে বলে দেওয়া আমাকে ধনী হতে হবে মহাবিশ্বকে কোনো বার্তা পাঠায় না। কিন্তু যখন সেই একই ইচ্ছা তোমার রক্তে দৌড়াতে শুরু করে, যখন সেটা তোমার প্রতিটা নিঃশ্বাসে মিশে যায়, যখন সেটা তোমার ঘুম কেড়ে নেয় আর তোমাকে অস্থির করে তোলে, তখন মহাবিশ্ব শোনে, তখন সৃষ্টি তোমার পক্ষে কাজ করা শুরু করে দেয়। এটাই সেই ফর্মুলা যা এই অধ্যায়ের মূল কথা। ইচ্ছা যোগ ভাবনা সমান সত্যি। ইচ্ছা একা অসম্পূর্ণ, ভাবনা তাকে গতি দেয়, এনার্জি দেয়, একটা কম্পন দেয় যা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছায়। এই ভাবনাই হলো সেই জিনিস যা তোমার ইচ্ছাকে একটা সাধারণ চিন্তা থেকে একটা শক্তিশালী নির্দেশে বদলে দেয়। মহাবিশ্ব ভাষা বোঝে না, সে কম্পন বোঝে। আর ভাবনাই হলো সেই কম্পন যা তোমার থেকে বেরিয়ে পুরো অস্তিত্বে প্রতিধ্বনিত হয়। কল্পনা করো যে তুমি ঠিক করেছ, আমাকে জীবনে কিছু বড় করতে হবে। যদি এই সিদ্ধান্তটা শুধু ব্রেনে থাকে, তাহলে একদিনেই হাওয়ায় মিলিয়ে যাবে।
কিন্তু যদি এটাই তোমার মনে গেঁথে যায় আর প্রতিদিন সেই চিন্তা নিয়ে ঘুম থেকে ওঠো, প্রতি রাতে সেটার সাথেই ঘুমোতে যাও, তাহলে তুমি তোমার চারপাশের সব কিছুকে সেভাবেই ঢালতে শুরু করো। তুমি নিজে বদলাতে শুরু করো, আর এই বদল, এই ভাবনাই মহাবিশ্বের দরজায় কড়া নাড়তে শুরু করে। তোমার মন একটা চুম্বক, কিন্তু তার শক্তি তখনই বাড়ে যখন তুমি তাতে অনুভূতির ধার যোগ করো। এটাই সেই আবেগ যা অসম্ভবকে সম্ভব করে তোলে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। যেসব মানুষ ইতিহাস তৈরি করেছে তারা শুধু স্মার্ট ছিল না, তারা নিজেদের ইচ্ছার সাথে আবেগগতভাবে গভীরভাবে যুক্ত ছিল। থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তার ইচ্ছায় সেই আগুন ছিল যে তিনি বলতেন, আমি হাজারটা উপায় শিখেছি যা দিয়ে বাল্ব তৈরি হয় না। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেলে ছিলেন, তবুও তার ভেতরের ইচ্ছায় সেই ভাবনাটা ছিল যা তাকে ভেঙে দিতে পারেনি। ধীরুভাই আম্বানি একটা পেট্রোল পাম্প থেকে শুরু করেছিলেন, কিন্তু তার ভেতরের আগুন ভারতের কর্পোরেট ইতিহাসকে বদলে দিয়েছিল। আবেগ ছাড়া ইচ্ছা একটা ফাঁপা আওয়াজ, যা নিজেকেও শোনা যায় না। কিন্তু যখন তুমি কাঁদো কোনো দুঃস্বপ্নের জন্য, যখন তোমার চোখ ঝলমল করে সেই লক্ষ্যের কল্পনায়, যখন মন ধরফর করে সেই গন্তব্যের জন্য, তখন সেই এনার্জি তোমার পুরো শরীরকে বদলে দেয়। তোমার চাল, তোমার কথার ধরন, তোমার সিদ্ধান্ত, তোমার বিশ্বাস, সবকিছু সেই ভাবের ঢেউয়ে ভাসতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় বদল। অনেক মানুষ ভাবে যে যখন আমি সফল হয়ে যাব তখন খুশি হব, কিন্তু ল অফ ম্যানিফেস্টেশন বলে, যখন তুমি সেই ধরনের ভাবনা নিয়ে বাঁচতে শুরু করো তখন সাফল্য নিজে থেকেই তোমার কাছে আসতে শুরু করে। অর্থাৎ, যদি তুমি চাও যে তোমার ইচ্ছা পূরণ হোক, তাহলে আগে তাকে অনুভব করো। আগে তোমার ভেতরে সেই ফিলিং ভরো যেন সেই জিনিসটা তোমার কাছে আছে। যদি তুমি দৌলত চাও, তাহলে এখন থেকেই সেভাবে চলো, ভাবো, অনুভব করো যেন তুমি ধনী। যদি তুমি প্রেম চাও, তাহলে নিজেকে এখন থেকেই তেমন ভালোবাসা দাও যেমনটা তুমি চাইছ। ভাবনাই হলো সেই সংকেত যা মহাবিশ্বকে দিক দেখায়। এটা রেডিওর মতো, যতক্ষণ না তোমার টিউনিং ঠিক হবে ততক্ষণ তুমি সঠিক স্টেশন পাবে না। তুমি বলছো, আমার এটা চাই, কিন্তু ভেতর থেকে তোমার ভয় লাগছে, সন্দেহ হচ্ছে, হতাশা হচ্ছে, তাহলে মহাবিশ্ব সেই সন্দেহের এনার্জি ধরে নেবে, তোমার ইচ্ছার নয়। কিন্তু যদি তুমি পুরো বিশ্বাস আর গভীর আবেগ দিয়ে বলো, এটা আমার আর আমি এর জন্য তৈরি, তাহলে মহাবিশ্ব নিজেকে আবার নতুন করে তৈরি করবে, যাতে সে তোমার হিসাব অনুযায়ী কাজ করতে পারে। কল্পনা করো যে তুমি চোখ বন্ধ করো আর তোমার সামনে সেই জীবনটা আঁকা আছে যার তুমি শুধু স্বপ্ন দেখেছ। তুমি সেই গাড়ির স্টিয়ারিং ধরছ যা এতদিন তোমার শুধু একটা লক্ষ্য ছিল। তুমি সেই মঞ্চে দাঁড়িয়ে আছো যেখানে লাখ লাখ মানুষ তোমাকে শুনছে। তুমি সেই বাড়িতে আছো যার জানালা দিয়ে আলো ভেতরে ঢুকছে। আর সেই বাড়িটা শুধু ইট দিয়ে নয়, বরং তোমার বিশ্বাস দিয়ে তৈরি। এটা কোনো কল্পনা নয়, এটা একটা টেকনিক যাকে বলা হয় ভিজুয়ালাইজেশন। আর এর সরাসরি সম্পর্ক আছে তোমার সুপার কনশাস মাইন্ডের সাথে। প্রতিটি জিনিস যা তুমি কখনো তোমার জীবনে অর্জন করেছ, প্রথমে একটা চিন্তাই ছিল। আর প্রতিটি জিনিস যা তুমি আজ পেতে চাও, তার বীজও একটা চিন্তাই। কিন্তু চিন্তা তখনই সত্যিতে বা রিয়ালিটিতে বদলায় যখন তুমি সেগুলোকে দেখতে পাও, অনুভব করতে পারো, বাঁচতে পারো। আর এর মধ্যেই লুকিয়ে আছে ভিজুয়ালাইজেশনের অসাধারণ শক্তি। বিজ্ঞান আর আধ্যাত্মিকতা দুটোই বিশ্বাস করে যে যখন তুমি কোনো জিনিসকে বারবার পুরো আবেগ দিয়ে নিজের চোখের সামনে অনুভব করো, তখন তোমার ব্রেন সেটাকে বাস্তব মানতে শুরু করে। আর যখন ব্রেন মেনে নেয়, তখন শরীর, এনার্জি আর পুরো মহাবিশ্ব সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে লেগে যায়। প্রতিদিন সকালে বা রাতে মাত্র ৫ মিনিট, এটাই এই টেকনিকের চাহিদা। ৫ মিনিট যেখানে তুমি একা থাকবে, শান্ত থাকবে আর চোখ বন্ধ করে শুধু সেই জীবনটা দেখবে যা তুমি চাও। যদি তুমি সফলতা চাও, তাহলে নিজেকে আগে থেকেই সফল দেখো। তুমি যে অফিসে বসতে চাও, সেই চেয়ারে নিজেকে বসা অনুভব করো। যদি তুমি কোনো স্বপ্নের গাড়িতে ঘুরতে চাও, তাহলে সেই স্টিয়ারিং ধরো, তার গন্ধ অনুভব করো, তার সঙ্গীত শোনো আর তার গতি অনুভব করো। যদি তুমি কোনো সম্পর্কের খোঁজে থাকো, তাহলে সেই ব্যক্তির সাথে পথকথিপথন অনুভব করো, একসাথে হাসা, একসাথে খাওয়া, সবকিছু। এই সবকিছু তোমার সুপার কনশাসকে সেই ছবিগুলো পাঠায় যাকে সে বাস্তবে বদলে দিতে শুরু করে দেয়। কারণ সুপার কনশাস মাইন্ডের একটা অসাধারণ গুণ আছে, সে কল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না। যদি তুমি কিছু বারবার দেখছ, তাহলে সে মেনে নেয় যে এটা সত্যি। আর যখন সে মেনে নেয়, তখন সে তোমার শরীর, তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত, তোমার আচরণ সবকিছু সেই সত্যিটার হিসাবে ঢেলে দেয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, যখন তুমি বারবার কোনো জিনিসকে অনুভব করো, তখন মহাবিশ্ব সেই দিকে এনার্জি পাঠাতে শুরু করে।
খেলোয়াড়, অভিনেতা, বিজ্ঞানী, উদ্যোক্তা সবাই এই টেকনিক ব্যবহার করে। মাইকেল ফেলপস প্রতিটি রেসের আগে নিজেকে বিজয়ী হিসেবে সাঁতরাতে দেখেছিলেন। বিরাট কোহলি অনেকবার ইন্টারভিউতে বলেছেন যে তিনি আগে থেকেই নিজেকে রান করতে দেখেন। জিম ক্যারি যখন তার কাছে কিছু ছিল না, নিজেকে প্রতিদিন হলিউড স্টারদের মধ্যে দেখতেন, আর একদিন সেটা সত্যিই হয়ে গিয়েছিল। কিন্তু বিষয়টা শুধু দেখার নয়, বিষয়টা হলো অনুভব করার। কারণ যখন তুমি শুধু দেখো তখন ব্রেন ওপর প্রতিক্রিয়া করে, কিন্তু যখন তুমি অনুভব করো, যেমন সেই জিনিসটা তোমার কাছে আছে, যেমন তুমি সেটাতে বাঁচছ, তখন তোমার চেতনা গভীরে এগিয়ে একটা কম্পন তৈরি করে। এটাই সেই কম্পন, এটাই সেই ফ্রিকোয়েন্সি যা মহাবিশ্বকে সংকেত পাঠায়। এটা আমার, এটা আগে থেকেই আমার। প্রতিটা মানুষের ভেতরে একটা আওয়াজ থাকে, সেই আওয়াজ যা প্রতিটি নতুন পদক্ষেপে ফিসফিস করে বলে তুমি এটা পারবে না। সে বলে, মানুষ কি বলবে, তুমি তো আগেও হেরে গেছ, তোমার মতো তো লাখ লাখ আছে, তুমি কোনো বিশেষ লোক, এটা তোমার পক্ষে সম্ভব নয়। এটাই সেই আওয়াজ যা না জানি কত স্বপ্নকে ভেঙে দিতে বাধ্য করেছে, কত প্রতিভাকে খাঁচার মধ্যে বন্ধ করে দিয়েছে, আর কত মনকে নিজের ওপর সন্দেহ করতে শিখিয়েছে। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হল, এই আওয়াজটা বাইরে থেকে আসে না, এটা আমাদের নিজেদের ভেতর থেকে ওঠে। এটাই সেই ভিতরের সমালোচক, যাকে মনোবিজ্ঞানে ইনার ক্রিটিক বলা হয়। এটা আমাদের পুরনো ব্যর্থতা, সামাজিক চাপ, ছোটবেলার কথা আর নেতিবাচক অভিজ্ঞতা থেকে জন্ম নেয়। যখন কেউ আমাদের বারবার বলে তুমি বেকার, তুমি পিছিয়ে পড়েছ, তুমি কখনো কিছু হবে না, তখন ধীরে ধীরে আমরা সেই কথাগুলো নিজেকে বলতে শুরু করি। আর এই আওয়াজটা এতটাই সাধারণ হয়ে যায় যে আমরা তাকে চ্যালেঞ্জ করাই ছেড়ে দিই। সে প্রতিবার আমাদের পেছনে টানে, আর আমরা মেনে নিই যে এটাই সত্যি। কিন্তু এবার সময় এসেছে এই আওয়াজটাকে চুপ করানোর। তোমাকে বুঝতে হবে যে এই আওয়াজটা তুমিই নও, এটা তোমার অভিজ্ঞতার ছায়া, তোমার পরিচয় নয়। যেই দিন তুমি এটাকে চিনতে পারবে, সেই দিন থেকে তোমার জীবনের দিকটা বদলাতে শুরু করবে। কারণ প্রতিবার যখন তুমি নিজেকে আটকাও, যখন তুমি কিছু করার আগে ভয় পেয়ে যাও, তখন আসলে তুমি সেই মিথ্যে আওয়াজের সামনে ঝুঁকে যাও। কিন্তু ভাবো তো, যদি তুমি তাকে জবাব দিতে শুরু করো, যদি প্রতিবার যখন সে বলে তুমি পারবে না, তুমি জোর দিয়ে বলো যে চুপ থাকো, আমি এখন নতুন মানুষ, আমি পারব আর আমি করব। এটা কোনো নাটক নয়, এটা হলো রিপ্রোগ্রামিং। তোমার ব্রেনে যতবার নেতিবাচক কথাগুলো পুনরাবৃত্তি করা হয়েছে, এবার ঠিক ততবারই তোমাকে পজিটিভ কথা দিয়ে তার মোকাবিলা করতে হবে। যখনই ভেতর থেকে আওয়াজ আসবে তুমি দুর্বল, তুমি বলো আমি শক্তি। সে বলবে তোমার কাছে কিচ্ছু নেই, তুমি বলো আমার কাছে সব কিছু আছে যা দরকার। সে বলবে তুমি বারবার ফেল হয়েছ, তুমি বলো প্রতিটি ব্যর্থতা আমার প্রস্তুতি, আমি এখন প্রস্তুত। ধীরে ধীরে তুমি দেখবে যে এই সমালোচকের আওয়াজ দুর্বল হতে শুরু করবে। সে আর তোমাকে কন্ট্রোল করবে না, বরং তুমি তাকে কন্ট্রোল করতে শুরু করবে। কল্পনা করো তুমি কোনো রেস্টুরেন্টে বসে আছো, তোমার কাছে মেনু আছে, আর ওয়েটার তোমার অর্ডারের জন্য অপেক্ষা করছে। তুমি হাসি মুখে বলছো আমাকে একটা পনির বাটার মশালা আর 2টো তন্দুরি রুটি দিন, আর তারপর তুমি আরামে বসে পড়লে। তোমার কোনো চিন্তা হয় না যে খাবার আসবে কিনা, তুমি কিচেনে গিয়ে চেক করো না, তুমি বারবার ওয়েটারকে জিজ্ঞেস করো না পাক্কা আসবে তো। কেন? কারণ তুমি অর্ডার দিয়ে দিয়েছ, আর এখন তুমি বিশ্বাস করো যে খাবার আসবেই। এখান থেকেই শুরু হয় ম্যানিফেস্টেশনের আসল রহস্য। যারা নিজেদের জীবন বদলাতে ব্যর্থ হয়, তারা প্রায়ই সেই একটা বড় ভুল করে। তারা সেই জিনিসটা পাওয়ার চেষ্টা করে যা তারা এখনও নিজেদের নাগালের বাইরে মনে করে। তারা ভাবে, ইস যদি আমার কাছে থাকত, ইস যদি আমি সেটা হতে পারতাম, ইস যদি আমি ততটা আয় করতে পারতাম। কিন্তু এই যদির ভাবনার মধ্যেই লুকিয়ে আছে একটা অভাবের এনার্জি। আর মহাবিশ্ব কোনো অভাবের ভাবনার উপর প্রতিক্রিয়া করে না। মহাবিশ্ব সেখানে জবাব দেয় যেখানে কম্পন বলে আমার কাছে আছে। এই কারণে এই অধ্যায়টা বলে এমনভাবে বাঁচো যেন সব কিছু পেয়ে গেছো। মানে এটা নয় যে তুমি মিথ্যা বলো বা দেখাও করো, এর মানে হলো তুমি তোমার মানসিক অবস্থা, তোমার এনার্জি, তোমার চালচলন, তোমার ভাবনাকে এমন স্তরে নিয়ে এসো যেখানে তুমি নিজেকে সেই ব্যক্তির মতো দেখতে শুরু করো যে সব কিছু অর্জন করে ফেলেছে। এটাই হলো আইডেন্টিটি শিফটিং, মানে নিজেকে প্রথমেই সেই মানুষের মতো অনুভব করা যে সেই জীবনটা বাঁচছে যার কামনা তুমি করো। যদি তুমি নিজেকে গরিব ভাবো, তাহলে তোমার শব্দ, ভাবনা আর অনুভূতিগুলো সেই গরিব এনার্জিতেই থাকবে। আর এই এনার্জি এমন জিনিসগুলোকে টানবে যা সেই স্তরের হবে: সংগ্রাম, ভয়, অভাব, অরক্ষিত অবস্থা। কিন্তু যখন তুমি নিজেকে সমৃদ্ধ ভাবো, যখন তুমি মন থেকে ধন্যবাদ জানাও সেই প্রতিটি জিনিসের জন্য যা তোমার কাছে আছে, আর প্রতিটি জিনিসের জন্য যা তুমি পেতে চলেছ, তখন তুমি এমন একটা এনার্জি ফিল্ডে প্রবেশ করো যেখানে তোমার বাস্তবতা বদলাতে শুরু করে। তোমাকে আজ থেকে নিজের মনে নিজেকেই এই প্রশ্নটা করতে শুরু করতে হবে যে যদি আমার কাছে সেই সব কিছু থাকত যা আমি চাই, তাহলে আমি কিভাবে ভাবতাম।
আমি কিভাবে চলতাম, আমি কিভাবে বলতাম, আমি কিভাবে সিদ্ধান্ত নিতাম, আর তারপর সেই উত্তরের হিসেবে বাঁচতে শুরু করো। যখন তুমি নিজেকে সেই পরিস্থিতিতে বাঁচতে দেখো, তোমার পুরো চেতনা, তোমার এনার্জি, তোমার চিন্তাগুলো সেই দিকেই ঢলতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় অলৌকিক ঘটনা। একটা সময় ছিল যখন জিম ক্যারির কাছে থাকার জন্য ঘর পর্যন্ত ছিল না, কিন্তু প্রতিদিন তিনি নিজেকে একজন সফল অ্যাক্টর হিসেবে অনুভব করতেন। তিনি নিজেকে $10 মিলিয়নের একটা চেক লিখেছিলেন, আর তাতে লিখেছিলেন ফর অ্যাক্টিং সার্ভিসেস রেন্ডার্ড। আর কিছু বছরের মধ্যেই তিনি একটা ফিল্মের জন্য ঠিক ততটাই ফি পেয়েছিলেন। তিনি এটা এমনটাই জন্য করেননি কারণ তিনি পাগল ছিলেন, বরং এই জন্যে করেছিলেন কারণ তিনি নিজেকে আগে থেকেই সেখানে দেখতে শুরু করে দিয়েছিলেন। তিনি নিজের পরিচয় সেই ব্যক্তিতে বদলে দিয়েছিলেন যা তিনি হতে চেয়েছিলেন। এই প্রিন্সিপাল প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে। তুমি ছোট শহরে থাকো, এক রুমের ঘরে থাকো, বা জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতিতেই থাকো, মহাবিশ্বের তাতে কিচ্ছু যায় আসে না যে তোমার বর্তমান পরিস্থিতি কি। তার যায় আসে তোমার বর্তমান এনার্জি কি। তো যখন তুমি এমনভাবে চলো যেমন তুমি ধনী, এমনভাবে বলো যেমন তুমি বিজয়ী, এমনভাবে ভাবো যেমন তুমি সমর্থ, তখন মহাবিশ্ব তোমাকে তেমনই সুযোগ, মানুষ আর পরিস্থিতি দিতে শুরু করে। আর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো জানো, তুমি এই বদলটা এখনই শুরু করতে পারো। কোনো অনুমতির দরকার নেই, কোনো টাকার দরকার নেই, শুধু তোমাকে তোমার চেতনা বদলাতে হবে। কল্পনা করো যে মহাবিশ্ব একটা রেডিও স্টেশনের মতো। সে সব সময় ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছে আর নিচ্ছে। তুমি যা ভাবো, যা অনুভব করো, তা সব কিছু সেই স্টেশনে একটা সংকেতের মতো যায়। কিন্তু এই রেডিওটাকে টিউন করার সবচেয়ে শক্তিশালী বটন যদি কোনো হয়, সেটা হলো ধন্যবাদ। ধন্যবাদ মানে কৃতজ্ঞতা, সেই জিনিসগুলোর জন্য যা তোমার কাছে আছে, আর সেই জিনিসগুলোর জন্য যা তুমি পেতে চলেছ। মানুষ প্রায়শই ভাবে যে যখন তাদের সাফল্য, টাকা বা ভালোবাসা পাওয়া যাবে তখন তারা খুশি হবে, তখন তারা ধন্যবাদ দেবে। কিন্তু মহাবিশ্বের ব্যবস্থা উল্টো। এখানে তুমি আগে ধন্যবাদ দাও, তারপর সেই জিনিসগুলো পাও। এটা কোনো আবেগপ্রবণ ড্রামা নয়, বরং একটা গভীর এনার্জি প্রক্রিয়া। যখন তুমি ধন্যবাদ অনুভব করো, তখন তুমি সেই এনার্জিতে পৌঁছে যাও যেখানে তুমি এটা বিশ্বাস করো যে তোমার কাছে সব কিছু আছে। আর যখন তুমি এই ভাবনায় বাঁচো যে সব কিছু আছে, তখন সেই একই ভাবনা তোমার জীবনে সত্যি হয়ে ফিরে আসে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যখন তুমি বলো ধন্যবাদ আমার স্বপ্নগুলোর জন্য, তখন তুমি মহাবিশ্বকে একটা খুব পরিষ্কার সংকেত পাঠাও যে আমি প্রস্তুত, আমি আগে থেকেই সমৃদ্ধ, এবার যা দরকার তা আমার দিকে টেনে আনবে। ধন্যবাদ একটা চুম্বকের মতো। এটা শুধু জিনিসগুলোকে তোমার দিকে টানে না, বরং তোমার ভেতর থেকে ভয়, চিন্তা আর অভাবের অনুভূতিকেও মুছে ফেলে। যখন তুমি কোনো জিনিসের জন্য ধন্যবাদ প্রকাশ করো, তখন তোমার মনোযোগ সেটার প্রাপ্যতার উপর থাকে, অভাবের ওপর নয়। আর যে জিনিসগুলোর প্রাপ্যতার উপর মনোযোগ দেয়, সে নিজেকে সেই এনার্জি দিয়ে ভর্তি তোলে যার থেকে অলৌকিক ঘটনা জন্ম নেয়। এবার একটা রহস্য জানো, মহাবিশ্বকে সবচেয়ে দ্রুত আকর্ষণ করার অনুভূতি হল সত্যিকারের গভীর ধন্যবাদ। এমন ধন্যবাদ যা শুধু ঠোঁট থেকে নয়, মন থেকে বেরোয়। এমন ধন্যবাদ যা এটা বলে যে আমি জানি যে আমি যা চাই তা আমার জন্য তৈরি, তা আমার পথেই আছে, আর আমি তার জন্য আগে থেকেই কৃতজ্ঞ। যারা জীবনে অসম্ভবকে সম্ভব করেছে তারা সবাই এই ভাবনাটা বুঝত। ওপ্রা উইনফ্রে বলেন যে যদি তোমার কাছে যা আছে তার জন্য তুমি কৃতজ্ঞ না হও, তাহলে তুমি কখনো সেটা পাবে না যা তুমি চাও। আলবার্ট আইনস্টাইন প্রতিদিন নিজেকে ধন্যবাদ দিতেন সেই রহস্যগুলোর জন্য যা তিনি এখনও আবিষ্কার করেননি। এটা কোনো ভাগ্য নয়, এটা সেই কম্পন যা সৃষ্টির তরঙ্গগুলোর ফ্রিকোয়েন্সির সাথে যুক্ত হয়ে যায়। যখন তুমি বলো ধন্যবাদ সেই নতুন ঘরের জন্য, যদিও হয়তো তুমি ভাড়ার একটা ছোট ঘরে থাকছ, তুমি একটা সংকেত পাঠাও যে তুমি সেই ঘরটাকে আগে থেকেই স্বীকার করে নিয়েছ, আর মহাবিশ্ব সেটা দেওয়ার জন্য রাস্তা তৈরি করতে শুরু করে। যখন তুমি বলো ধন্যবাদ সেই সম্পর্কের জন্য যা আমাকে পুরোপুরি বোঝে, যদিও তুমি একা থাকো, তখন তোমার এনার্জি সেই ধরনের মানুষকে টানতে শুরু করে যারা সেই অনুভূতির যোগ্য। আর যখন তুমি বলো ধন্যবাদ সেই সাফল্যের জন্য যা আমার, তখন মহাবিশ্ব তোমাকে সেই পরিস্থিতিগুলোর সাথে পরিচয় করিয়ে দেয় যা সেই সাফল্যকে সম্ভব করে তোলে। কিন্তু এখানে একটা শর্ত আছে, ধন্যবাদ থেমে থেমে নয়, প্রতিদিন চাই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আর প্রতি রাতে ঘুমানোর আগে অন্তত 3টে জিনিসের জন্য ধন্যবাদ জানাও, যদিও সেগুলো ছোট হোক। যেমন ধন্যবাদ সেই গরম চায়ের জন্য, ধন্যবাদ আমার শরীরের জন্য যা আজও আমার সাথে আছে, ধন্যবাদ সেই আশার জন্য যা আমার ভেতরে আছে। তোমার ব্রেন কোনো পাথরের দেওয়াল নয় যাকে একবার তৈরি করে দিলে আর তারপর সেটাই রয়ে গেল। তোমার ব্রেন একটা মাসেলের মতো, যেটা তুমি যত বেশিবার রেপিটিশন দিয়ে ট্রেনিং দেবে তত বেশি শক্তিশালী, দ্রুত আর ফোকাসড হয়ে উঠবে।
আজ বিজ্ঞান এটা প্রমাণ করে দিয়েছে যে নিউরোপ্লাস্টিসিটি নামের একটা অসাধারণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ব্রেন নিজেকে নতুনভাবে গড়তে পারে, নতুন রাস্তা তৈরি করতে পারে, আর পুরনো ভাবনাকে ভেঙে নতুন ভাবনাকে জন্ম দিতে পারে। কিন্তু এর জন্য শুধু একটা জিনিস দরকার, নিরন্তর প্রতিদিনের পুনরাবৃত্তি। এবার ভাবো তো, তুমি তোমার পুরো জীবনে নিজেকে কি কথা বারবার বলেছ? আমি ফেল হয়ে যাই, এটা আমার দ্বারা হবে না, আমার ভাগ্যই খারাপ, আমি যেমন আছি তেমনই থাকব। প্রতিবার যখন তুমি এই কথাগুলো বলেছ, ভেবেছ বা অনুভব করেছ, তুমি তোমার ব্রেনে একটা নেগেটিভ প্রোগ্রাম ঢুকিয়ে দিয়েছ। আর এই প্রোগ্রাম এখন তোমার অনুমতি ছাড়াই তোমার জীবনকে চালাচ্ছে। কিন্তু ভালো খবর হলো, প্রতিটি প্রোগ্রাম বদলানো সম্ভব। কিভাবে? পজিটিভ রেপিটিশন দিয়ে। প্রতিদিন, প্রতি সকালে, প্রতি রাতে যখন তুমি নিজেকে বলতে শুরু করবে, আমি শক্তিশালী, আমি বিজয়ী, আমি আমার জীবনের নির্মাতা, তখন তুমি তোমার ব্রেনকে একটা নতুন সিগন্যাল পাঠাচ্ছ। এই শব্দগুলো শুধু শব্দ নয়, এগুলো নিউরাল কমান্ডস। তুমি যত বেশিবার এগুলোর পুনরাবৃত্তি করবে, তত বেশি গভীরে এগুলো তোমার মাইন্ডে বসে যাবে। যেমন কোনো কৃষক প্রতিদিন জমি চাষ করে আর একদিন তাতে ফসল ফোটে, তেমনি তোমার চিন্তার চাষ হয়। তুমি যা বোনাও সেটাই জন্মায়। যদি তুমি বারবার নেতিবাচক চিন্তা বোনাও, তাহলে জীবনে ভয়, বিভ্রান্তি আর ব্যর্থতার ফসল জন্মাবে। কিন্তু যদি তুমি রোজ ইতিবাচকতা বোনাও, আত্মবিশ্বাস, সাহস আর ভিশন বোনাও, তাহলে জীবনে সাফল্য আর স্পষ্টতার গাছ জন্মাবে। প্রতিটি সফল মানুষের পেছনে একটা শক্তিশালী পুনরাবৃত্তি লুকিয়ে থাকে। মহান খেলোয়াড়রা শুধু এই জন্যে মাঠে উজ্জ্বল হয় না কারণ তারা ট্যালেন্টেড, বরং কারণ তারা একটা মুভকে হাজার হাজার বার পুনরাবৃত্তি করেছে। মহান বক্তারা শুধু এই জন্যে অনুপ্রাণিত করে না কারণ তাদের কাছে শব্দ আছে, বরং কারণ তারা প্রতিদিন নিজেকে বলেছে, আমার আওয়াজ দুনিয়া বদলাতে পারে। যদি তুমি নিজেকে বদলাতে চাও, তাহলে তোমাকেও প্রতিদিন তোমার চিন্তাগুলোকে পুনরাবৃত্তি করতে শুরু করতে হবে। ঠিক তেমনি যেমন কোনো যোগী প্রতিদিন সাধনা করে, একটা দিনও না ছেড়ে। শুরুতে এটা কঠিন লাগতে পারে, তোমার ব্রেন নিজেকে পুরনো কাঠামোয় টানবে। সে বলবে, এটা সব লোক দেখানো, কি লাভ হবে? কিন্তু সেটাই তো চ্যালেঞ্জ। যখন তুমি এই নেগেটিভ চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করা শুরু করো, তখন তুমি আসল পরিবর্তনের দরজায় দাঁড়িয়ে থাকো। তোমাকে শুধু প্রতিদিন 3 থেকে 5 মিনিট নিজের জন্যে বের করতে হবে। আয়না দেখো আর বলো, আমি প্রতিদিন ভালো হচ্ছি। আমার কাছে সব কিছু আছে যা আমার দরকার। আমার ভবিষ্যৎ উজ্জ্বল আর আমি সেটা তৈরি করছি। তারপর এই কথাগুলোকে অনুভব করো, শুধু বলো না, সেগুলোর এনার্জি দিয়ে বাঁচতে শুরু করো। এর সাথে তুমি ছোট ছোট অনুশীলনও যোগ করতে পারো, যেমন পজিটিভ জার্নালিং, প্রতিদিন 3টে ভালো কথা লেখা, মাইন্ডফুল ব্রিদিং আর ভিজুয়ালাইজেশন। যখন তুমি এই সব কিছু প্রতিদিন করো, তখন তোমার ব্রেন একটা নতুন দিকে মুভ করতে শুরু করে। আর সবচেয়ে মজার বিষয় হলো, তোমার এটা দেখতে শুরু হয় যে তোমার ভাবনা এখন তোমার পক্ষে কাজ করতে শুরু করেছে, তোমার বিরুদ্ধে নয়। তুমি কি কখনো এমন অনুভব করেছো যে যখন তুমি কোনো জিনিসকে খুব বেশি চাও, যখন তুমি অস্থির হয়ে খারাপভাবে ছটপট করে তার পেছনে ছোট, তখন সেই জিনিসটা তোমার থেকে আরও দূরে পালাতে শুরু করে? এটা কোনো কাকতালীয় নয়, এটা এনার্জির নিয়ম। সুপার কনশাস মাইন্ড শুধু শব্দ দিয়ে নয়, তোমার আবেগময় ফ্রিকোয়েন্সি দিয়ে কাজ করে। আর যখন তোমার ইচ্ছায় বাধ্যবাধকতা, ভয়, চিন্তা বা ঘাবড়ে যাওয়া মিশে যায়, তখন তোমার পুরো এনার্জি আমার কাছে নেই এই ধরনের তরঙ্গে কাজ করতে শুরু করে। এই কারণেই বড় বড় চাওয়া যদি ঘাবড়ে গিয়ে করা হয়, তাহলে উল্টো ফল দেয়। ইচ্ছায় যদি ভয় মিশে থাকে, তাহলে সেটা একটা দাবি হয়ে যায়। আর দাবির কম্পন মহাবিশ্বকে এটাই সিগন্যাল দেয়, আমার কাছে নেই, এই কারণেই আমি কাঁদছি। আর মহাবিশ্ব সেই অনুভূতিটা ধরে, শব্দগুলোকে নয়। তুমি ওপর থেকে বলছো, আমার এটা চাই, কিন্তু ভেতর থেকে বলছো, আমি ভয় পাচ্ছি যেটা পাবো না। এই দ্বন্দ্বের পরিস্থিতিতে সুপার কনশাস কিচ্ছু করে না। সে ততক্ষণ শান্ত থাকে যতক্ষণ তুমি ভেতর থেকে শান্ত, নির্ভয় আর ভরসায় ভরে না ওঠো। সত্যিকারের শক্তি তখন জন্মায় যখন তুমি বলতে পারো, আমি চাই, কিন্তু যদি এখনই না পাই, তাও আমি ভেঙে পড়িনি, আমার ভরসা আছে সময়টা ঠিক আসবে। যখন তুমি এটা বলতে পারো, আমি এটা পাবো, কিন্তু আমি এর জন্যে কাকুতি মিনিতি বলবো না, কারণ আমার নিজের এনার্জির ওপর বিশ্বাস আছে, তখন তুমি সেই স্তরে পৌঁছাও যেখান থেকে অলৌকিক ঘটনা শুরু হয়। সুপার কনশাস মাইন্ডের কোনো হট্টগোল দরকার নেই, তাকে স্পষ্টতা, ধৈর্য আর গভীর থেকে আসা বিশ্বাস দরকার। যখন তুমি শান্ত থাকতে থাকতে তোমার লক্ষ্যকে দেখো, তখন তুমি সেটার চুম্বক হয়ে যাও। তখন তোমার এনার্জি বলে, আমি এর অভাবে নয়, এর উপস্থিতিতে বাঁচছি। আর এটাই সেই কম্পন যা মহাবিশ্বকে সক্রিয় করে তোলে। এই শান্ত বিশ্বাসের শক্তি বোঝার জন্য একটা উদাহরণ নাও। নদীকে দেখো, সে শান্তভাবে বয়, কিন্তু তার মধ্যে পাথরও ভাসিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে।
অন্যদিকে তীব্র ঝর্ণা দেখতে বড় লাগে, কিন্তু তার গভীরতা কম হয়। ঠিক তেমনি যারা বাইরে থেকে বেশি চিৎকার করে চায়, ঘাবড়ে যায়, তাদের মধ্যে গভীরতা থাকে না। কিন্তু যারা ভেতর থেকে স্থির, কেন্দ্রীভূত, শান্ত থাকে, তাদের মধ্যেই সত্যিকারের আকর্ষণের শক্তি থাকে। যেমন কৃষক বীজ বোনার পর প্রতিদিন মাটি খোঁড়ে না এটা দেখার জন্যে যে বীজ বড় হচ্ছে কিনা, তেমনি তোমাকেও প্রতিদিন ঘাবড়ে গিয়ে তোমার ইচ্ছাকে খুঁড়তে থাকতে হবে না। তোমাকে শুধু তোমার মন, তোমার চিন্তা আর তোমার এনার্জিকে এই বিশ্বাসে রাখতে হবে যে আমি বীজ বুনে দিয়েছি, ফল অবশ্যই আসবে। এটাই হলো সারেন্ডার উইথ কনফিডেন্সের ভাবনা। তুমি হেরে যাচ্ছ না, তুমি ভরসায় বাঁধছ। তুমি চাইছ, তুমি চিনতে পারছো যে যা দরকার তা আগে থেকেই আমার কাছে আছে, শুধু সেটার প্রকাশিত হওয়ার সময়টাই নির্দিষ্ট। তোমার কাজ হলো শান্ত থাকা, সক্রিয় থাকা আর ভরসায় থাকা। কারণ যখন তুমি ভেতর থেকে বলবে আমি জানি এটা হবে, আর যখন তুমি সেই শান্তিতে বাঁচতে শুরু করবে, তখন জিনিসগুলো না চাইতেই তোমার দিকে চলতে শুরু করবে। এই দুনিয়া সেই সব মানুষকে সবকিছু দেয় যারা তার পেছনে ছোটে না, বরং যারা এত শান্তি আর স্পষ্টতা নিয়ে দাঁড়িয়ে থাকে যে মহাবিশ্ব নিজেই তাদের দরজায় কড়া নাড়ে। এই কারণেই মনে রেখো, ভয়ে করা ইচ্ছা দেরি আনে, শান্তিতে করা ইচ্ছা অলৌকিক ঘটনা আনে। কখনো কখনো আমরা ভাবি যে এই সব কথা, সুপার কনশিয়াস মাইন্ড, ভিজুয়ালাইজেশন, ম্যানিফেস্টেশন শুধু বই পর্যন্তই সীমাবদ্ধ। আমরা ভাবি যে এগুলো হয়তো সেই সব মানুষের জন্য কাজ করে যাদের কাছে আগে থেকে কিছু আছে। কিন্তু সত্যিটা হলো এই শক্তিগুলো প্রতিটি মানুষের জন্য খোলা, সে যে অবস্থাতেই থাকুক না কেন। আর এই কথাটা প্রমাণ করে সেই সব গল্প যা প্রতিদিন আমাদের আশেপাশে ঘটছে, শুধু আমরা সেগুলোকে চিনতে পারি না। আজ এই অধ্যায়ে আমি তোমাকে কিছু এমন গল্প শোনাব যা শুধু গল্প নয়, বরং জাগ্রত আশা। আর হয়তো এর মধ্যে একটা গল্প তোমারও গল্প হতে পারে। শুরু করা যাক মুম্বাইয়ের এক দস্তিতে জন্মানো এক ছেলের গল্প দিয়ে। তার নাম ছিল বিকাশ, আর তার কাছে না টাকা ছিল, না ভালো পোশাক, না কোনো বড় পদবি। কিন্তু তার কাছে ছিল একটা স্বপ্ন, কোটিপতি হওয়ার স্বপ্ন। প্রতিটি রাতে যখন সবাই ঘুমাত, সে চুপচাপ চোখ বন্ধ করত আর নিজেকে একটা বিলাসবহুল অফিসে বসে থাকতে দেখত। সে অনুভব করত যে তার সামনে বড় বড় ডিল হচ্ছে, তার কাছে একটা লাক্সারি কার আছে, আর তার নামে মানুষ রাস্তা ছেড়ে দেয়। সে শুধু কল্পনা করত না, সে অনুভব করত। সে এতটাই তীব্রভাবে তার সেই স্বপ্নে বাঁচত যে তার ব্রেন আর মহাবিশ্ব দুটোই বিশ্বাস করতে শুরু করেছিল যে এটাই বাস্তবতা। আজ বিকাশ সত্যিই কোটিপতি, তার নিজের স্টার্টআপ আছে, আর সে সেই গাড়িটা চালায় যা সে বহু বছর আগে তার চোখে দেখেছিল। এবার কথা বলা যাক রিয়াকে নিয়ে, যে বিহারের একটা ছোট শহর থেকে ছিল। তার স্বপ্ন ছিল সারা বিশ্বে কথা বলা, মানুষকে অনুপ্রাণিত করা। কিন্তু তার পথ সহজ ছিল না। সে বারবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফেল হচ্ছিল, মানুষ হাসছিল, পরিবার কথা শোনাচ্ছিল, বন্ধুরা সঙ্গ ছেড়ে দিচ্ছিল। কিন্তু সে হার মানেনি। সে বলেছিল আমি ঠিক করেছি আর আমি করব। প্রতিদিন সে নিজেকে বলতো আমি একজন ইন্টারন্যাশনাল মোটিভেশনাল স্পিকার। সে কথা বলার অভ্যেস করত, রেকর্ডিং শুনত, আয়নায় দেখত, আর এমনভাবে কথা বলতো যেন হাজার হাজার মানুষ তাকে শুনছে। তার সুপার কনশিয়াস মাইন্ড এই পরিচয়কে ভেতর পর্যন্ত শুষে নিয়েছিল। কিছু বছরের মধ্যেই সে প্রথম টেডেক্স স্টক পেয়েছিল। আজ সে 5টা দেশে ঘুরে এসেছে, আর তার কথা লাখ লাখ মানুষের মন বদলেছে। এমন আরও অনেক গল্প আছে। একজন রিক্সা চালকের ছেলে যে ইউপিএসসি টপ করেছে, একজন গৃহবধূ যিনি ৪৫ বছর বয়সে বিজনেস শুরু করেছেন আর আজ 10 কোটি টাকার কোম্পানি চালাচ্ছেন, একজন স্কুল ড্রপ আউট যে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল মার্কেটারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এই সব মানুষ কোনো সুপার হিরো ছিল না, তাদের মধ্যে কোনো অলৌকিক শক্তি ছিল। পার্থক্য শুধু একটা ছিল, তাদের ভেতরের দুনিয়া বাইরের দুনিয়ার থেকে বড় ছিল। তারা প্রথমে নিজেদের ভেতরে বিশ্বাস তৈরি করেছিল, তারপর বাইরের দুনিয়া তাদের জবাব দিয়েছিল। প্রতিটি গল্প একটা প্যাটার্ন বলে। তারা স্বপ্ন দেখেছিল, স্পষ্ট ভিশন। তারা অনুভব করেছিল যেন সেই সব কিছু আগে থেকেই তাদের। তারা পুনরাবৃত্তি করেছিল, প্রতিদিন, ক্রমাগত, না থেমে। আর তারা বিশ্বাস ছাড়েনি, পরিস্থিতি যেমনই হোক। সুপার কনশিয়াস মাইন্ড সেই ব্যক্তির জন্যই কাজ করে যে তাকে সংগ্রামের মধ্যেও সক্রিয় রাখে। আমার আশা তোমাকে এই বুক সামারিটা ভালো লেগেছে। প্রিয় দর্শক, এমন আরও সুন্দর সুন্দর মোটিভেশনাল অডিও বুক পেতে আমাদের ব্রেন শিফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।